স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে ক্লাস 9 এর বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো। দেখো, ইতিমধ্যে এই চ্যানেলে ক্লাস 10 এ অনেক অঙ্ক চলে এসেছে, অঙ্কের ভিডিও এসেছে, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান সমস্ত চ্যাপ্টার কিন্তু আমরা কভার করিয়েছি। এবার থেকে ক্লাস 9 এর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য খুবই সুখবর দিতে চলেছি। আমরা ক্লাস 9 টাকেও এই চ্যানেলে শুরু করতে চলেছি। তো এখন থেকে এখানে 9 এবং 10 এর সমস্ত বিজ্ঞান এবং গণিত সাথে ইংরেজি সমস্ত বিষয়কে তোমাদের কভার করার দায়িত্ব আমি নিচ্ছি। তো দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেই চ্যাপ্টারের নাম হচ্ছে যে বাস্তব সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যার অঙ্কগুলোকে আমরা কিন্তু করে দেখব। তো মূলত বাস্তব সংখ্যা কি বলে সেটা বোঝার আগে আমাদেরকে আসলে চ্যাপ্টারের ওভারভিউ বা এই চ্যাপ্টার সম্পর্কে কি আছে এটা সংক্ষেপে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু ওটা আমাদের জন্য আরো হেল্পফুল হবে। ঠিক আছে, দেখো, তোমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার নাম হচ্ছে বাস্তব সংখ্যা। তো আসলে বাস্তব সংখ্যা বলতে কি বোঝায় সেটা কিন্তু আমরা না যদি জানি, না বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা সম্পূর্ণভাবে আমরা করে উঠতে পারবো না, বা অঙ্ক করতে পারলে হয়তো কনসেপ্টে আমরা বুঝবো না। তো সুতরাং বাস্তব সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। চলো, সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস এন্টার ইনটু দ্য টপিক। আর আমি সুজন চেক রয়েছি তোমাদের সাথে, তোমাদেরকে এই সমস্ত চ্যাপ্টার অঙ্কগুলোকে সুন্দরভাবে বলে দেওয়ার জন্য। তো মূলত আমরা বাস্তব সংখ্যা যখন শুরু করবো, তো এই বাস্তব সংখ্যার মধ্যে একটা বেসিক আইডিয়া আমরা নেব, যেখান থেকে আমাদের এই চ্যাপ্টারটা বুঝতে খুবই সুবিধা হবে। দেখো, প্রথমত আমরা যদি বলি বাস্তব সংখ্যার ক্ষেত্রে যে আমরা যদি কোনো কিছু গণনা করতে শুরু করি, আমার কাছে যেমন এই একটা দেখতে পাচ্ছি, এটা একটা পেন। তো এইভাবে আমরা যখন গণনা করি, গণনাটা কোথা থেকে শুরু হয় সেটা আমাকে বলো। কোথা থেকে শুরু হয়? 100, 200, 500 থেকে? না, কখনোই না। কোথা থেকে শুরু হয়? গণনা শুরু হয় শুধুমাত্র 1 2 3 থেকে। কারণ তো 1 2 3 4 এইভাবে আমরা গুনতে গুনতে 100, 200, 500, 1000, 10,000, 20,000, 1,00,000 যত ইচ্ছে তত গুনতে পারি। তো এই যতটা পর্যন্ত আমরা গুনে ফেললাম, এই সংখ্যাগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। তার মানে যে সংখ্যাগুলো আমরা গুনছি ওই যে 1 2 3 4 5 6 করে, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলে থাকবো? স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা ধরুন আমরা কি বলতে পারি? 1 2 3 4, 1 2 3 4, এইগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। এই স্বাভাবিক সংখ্যার সাথে যদি একটা শূন্য রাশি যোগ হয়, তখন সেই সংখ্যাটাকে আমরা বলবো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। ভালো করে বোঝো যে যখন যতক্ষণ পর্যন্ত 1 2 3 4 সংখ্যাটা ছিল, তখন ততক্ষণ পর্যন্ত সংখ্যাগুলো কি বলছিলাম? স্বাভাবিক সংখ্যা। যখন এখানে 1 2 3 এর মধ্যে একটা শূন্য এসে হাজির হলো, তখন সমগ্র সংখ্যাটিকে আমরা বলবো অখণ্ড সংখ্যা। তাহলে এ পর্যন্ত আমাদের জানা মত অনুযায়ী তোমরা ভালো করে লক্ষ্য করো যে 0 1 2 3 4 এইভাবে যতদূর যাওয়া যায় এই পর্যন্ত যদি থাকতো, তাহলে সেগুলো কি সংখ্যা বলতাম? অখণ্ড সংখ্যা বলতাম। বাট এখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এমন যদি হয় এবং এটা যদি মাইনাস দিকেও যায়, -1 -2 -3 -4, এভাবে আরো আগের দিকে যদি চলে যায়, তাহলে আমরা এই সংখ্যাটাকে বলবো পূর্ণ সংখ্যা। কি বলে থাকবো? পূর্ণ সংখ্যা। বোঝা গেল? তাহলে ভালো করে দেখো, বাস্তব সংখ্যা যখন আমরা শুরু করতে চাইবো, এই বাস্তব সংখ্যা বোঝার আগে আমাদেরকে একটা কনসেপ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলে? 1 2 3 4 5 6 7 8 100 200 1000 ধরে যদি গুনতে শুরু করি, তখন সেগুলো কিসের মধ্যে পড়ে? স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। আচ্ছা, এই স্বাভাবিক সংখ্যার সাথে যদি শূন্য যোগ করা হয়, তখন সেটাকে আমরা কি বলে থাকি? অখণ্ড সংখ্যা হিসেবে ডিনোট করে থাকি। এবং এই অখণ্ড সংখ্যা, অর্থাৎ এই অখণ্ড সংখ্যার সঙ্গে মাইনাস গুলো যোগ হয়ে যায়, তখন সেগুলো কি বলা হয়? পূর্ণ সংখ্যা। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় তোমাদেরকে জানিয়ে রাখা ভালো, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, যে এই জিরো থেকে ডান দিকে যেগুলো আছে সেগুলো করে ধনাত্মক অখণ্ড সংখ্যা, আর জিরো থেকে বাঁ দিকে যেগুলো আছে হচ্ছে ঋণাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা আমরা যে পরপর পড়ছিলাম, এগুলোর মধ্যে আবার ভাগ আছে কি? যখন এই পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা হবে, তখন যদি জিরো, এই জিরোটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট, জিরোর থেকে যদি বেশি হয় প্লাস বলবো বা ধনাত্মক বলবো, আর জিরো থেকে মাইনাস হলে এটাকে আমরা ঋণাত্মক বলে ডিনোট করবো। ঠিক আছে? আচ্ছা দেখো, এই পূর্ণ সংখ্যাকে যদি আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, তখন সেটাকে আমরা কি বলবো? পি বাই কিউ আকারে লিখতে পারি, সেটাকে আমরা বলবো মূলদ সংখ্যা। কি সংখ্যা বলবো? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা। আর যদি পি বাই কিউ আকারে আমরা লিখতে না পারি, তখন সেগুলো কি বলবো? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। কিন্তু এইগুলো হওয়ার শর্ত কি? একটাই শর্ত আছে, সেই অর্থ হচ্ছে কিউ নট ইকুয়াল টু জিরো। অর্থাৎ কিউ এর ভ্যালু, অর্থাৎ নিচে এটা থাকে, আমরা বাংলায় বলি কি? লব বাই হর। তো এই হরের মানটা কখনো জিরো হওয়া যাবে না। বোঝা গেল?
কখনো জিরো হতে পারবে না। তাহলে আমরা যদি এখন ভালো করে দেখার চেষ্টা করি, এই যে সমগ্র সংখ্যাগুলো পেলাম সেখানে কি আছে, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। এই সমস্ত সংখ্যাগুলোকে যদি একসাথে আমরা কম্বাইন করতে চাই পুরো সমগ্র সংখ্যাটাকে, তখন সেটাকে আমরা বলে থাকি বাস্তব সংখ্যা। সেগুলোকে কি বলে থাকি? বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার একটা ধারণা আমাদের পাওয়া গেল। এই ধারণা থেকে আমরা কি বুঝতে পারছি, বাস্তব সংখ্যা বলতে গেলে যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সমস্ত সংখ্যাগুলোকে মিলে কিন্তু বাস্তব সংখ্যা বলা হয়ে থাকে। বোঝা গেল? আচ্ছা, এখন যদি আমরা ভালো করে দেখতে চেষ্টা করি যে কিভাবে আমরা এই অঙ্কগুলোকে করব বা প্র্যাকটিক্যালি অঙ্কগুলো কিভাবে আসে, সেই অঙ্কগুলো বোঝার জন্য আমাদেরকে কিন্তু অনুশীলন যেতে হবে। আর অনুশীলনীতে গেলে আমরা তখন সেই অঙ্কগুলো পরপর ওয়ান বাই ওয়ান করতে পারবো। তো সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস এন্টার ইনটু দ্য ডিপ সেশন। আই মিন ডিপসিক একটা, হ্যাঁ, এআই চলে এসেছে চ্যাট জিপিটির বিপরীতে। ঠিক তেমন আমরা ডিপলি এই অঙ্কগুলোই করবো। ঠিক আছে? আচ্ছা, এটা আজ আমাদের জন্য একটা ডিপ রিসার্চ হয়ে যাবে। আচ্ছা দেখো, এখন দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে 1.1, সেখানে বলেছে 1 নম্বরে মূলদ সংখ্যা কাকে বলে লিখি এবং 4টি মূলদ সংখ্যা লিখি। আচ্ছা, যে সংখ্যাগুলোকে আমরা এখনই বললাম, যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি তাদেরকে আমরা বলি মূলদ সংখ্যা। এই যে মূলদ সংখ্যা পি বাই কিউ আকারে লিখতে পারি, তাহলে পি বাই কিউ আকারে লেখা মূলদ সংখ্যাগুলো কেমন হতে পারে এটা আমাকে বলো দেখি। দেখো, পি বাই কিউ আকারে লেখা মূলদ সংখ্যাগুলো মূলত এমন হয়ে থাকে, যেমন 4, 4কে কি লিখতে পারি? 4/1 লেখা যায়। তাহলে একটা সংখ্যাকে যখন একটা বাই একটা আকারে লিখতে পারি, তখন সেগুলোকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। যেমন আরো এক্সাম্পল যদি আমরা দেওয়ার চেষ্টা করি, তাহলে মূলদ সংখ্যাটাকে আমরা যদি এখানে ডিনোট করার চেষ্টা করি, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, ভালো করে বোঝো। তাহলে মূলদ সংখ্যার আমার প্রশ্নটাকে দেখবো, সেই অনুযায়ী আনসারটা করবো। ঠিক আছে? তাহলে বুঝতে কিন্তু আরো সুবিধা হবে। প্রথম প্রশ্ন বলছে মূলদ সংখ্যা কাকে বলে। তো মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা বলবো যে সকল সংখ্যাগুলোকে ভালো করে বোঝো, যে সকল সংখ্যাগুলোকে বা পূর্ণ সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো, এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলে থাকি মূলদ সংখ্যা। এখন এই মূলদ সংখ্যা সম্পর্কে আমাদের যে ধারণাটা, এটা কিন্তু 4টে মূলদ সংখ্যা উদাহরণ লিখতে বলা হয়েছে। তাহলে 4টে মূলদ সংখ্যা কি করে লিখবো? 4টে বলতে যেমন 4 লিখেছি, মনে করো 4 মানে কি হচ্ছে, তাহলে 4/1। তাহলে এটা কিভাবে লিখলাম? পি বাই কিউ আকারে, একটা উপরে পি একটা নিচে কিউ, পি কিউ আকারে লিখতে পেরেছি। তার জন্য এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। আবার যদি আমরা দেখি 2, 3/2, তাহলে এটাও কি হবে? একটা মূলদ সংখ্যা। মাইনাস কি হতে পারে? অবশ্যই হতে পারে। মাইনাসের ক্ষেত্রে 0, ধরো -3 থেকে গেল, তার মানে কি -3 ইকুয়াল টু -3/1। -3 এখানে কি হয়ে যাবে? এটা ভালো করে দেখো, -3/1। তার মানে এই যে মাইনাস হোক প্লাস হোক, ইভেন ইফ ইউ থিঙ্ক, যদি তুমি মনে করো জিরো হবে কিনা এটাকে ভেবে দেখি, তো জিরো হয়। কেন? জিরোকে 0/, যে কোনো সংখ্যা দিয়ে লেখা যায়। জিরোকে 0/2, 0/5, 0/-100 বা -10, এইভাবে অনেকগুলো সংখ্যা দিয়ে কিন্তু আমরা লিখতে পারি। যেই কারণে এই সংখ্যা জিরোটাকে আমরা কি বলে থাকবো? জিরোটাকে বলবো মূলদ সংখ্যা। তার মানে মূলদ সংখ্যা ওভারঅল আমাদের সমস্ত কিছুই হচ্ছে মূলদ সংখ্যা। যেটা মূলদ সংখ্যা নয় সেটা অমূলদ সংখ্যা, সেটাই আমরা বিস্তারিতভাবে পরবর্তীতে আলোচনা করব। তো দেখো, এখানে আমরা যে অঙ্কটা করলাম সেটা মূলদ সংখ্যা কাকে বলে এবং 4টে মূলদ সংখ্যা লিখে, সেটা কিন্তু আমরা এখানে বুঝে গেছি। এবং বিশেষ করে তোমাদেরকে বলে রাখা ভালো, এই সংখ্যাটা কিন্তু বইয়ে সুন্দর করে দেওয়া আছে। আমরা যদি ভালো করে লক্ষ্য করি, তোমাদেরকে আমি একটা পেজ নাম্বার বলে দিচ্ছি, সেই পেজ নাম্বার এসো, তাহলে কিন্তু বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। এই যে এখানে লক্ষ্য করো, পেজ নম্বর হচ্ছে কত? পেজ নম্বর তোমাদেরকে যে ডিনোট করে বলি এক্স্যাক্টলি, তাহলে 3 নম্বর পেজে দেখো লেখা আছে, বলছে যে সকল সংখ্যাকে কি বলা হচ্ছে? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ যে সকল সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা, পি এবং কিউ কি হবে? পূর্ণ সংখ্যা, এবং কিউ নট ইকুয়াল টু জিরো, তাদেরকে আমরা বলে থাকি মূলদ সংখ্যা। আর এটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে কি? রেশনাল নাম্বার। কি বলা হয়? রেশনাল নাম্বার। তাহলে বলতে চাইছি কি, পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় যেখানে পি আর কিউ হবে পূর্ণ সংখ্যা আর কিউ কখনো জিরো হবে না, তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো মূলদ সংখ্যা। উদাহরণ 1/2, 2/5, 2/3, -3/6 বা -5/6, এরকম কত উদাহরণ আছে, শত শত উদাহরণ। এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে 0/2, 0/5, 4/1, 2/3, -3/1, তো সমস্ত উদাহরণগুলো কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্নের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কি পাবো? নেক্সট বলেছে জিরো সংখ্যাটা কি? জিরো সংখ্যাটা কি একটি মূলদ সংখ্যা?
ইয়েস, জিরো সংখ্যা মূলদ সংখ্যা। কেন জিরো মূলদ সংখ্যা আমরা এতক্ষণে কিন্তু আশা করি তোমাদের বুঝে যাওয়া উচিত, কারণ আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। জিরোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, আমরা যেমন ইচ্ছা তেমন ভাবে কিন্তু পি বাই কিউ আকারে লিখতে পারি। তার জন্য এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি মূলদ সংখ্যা। বোঝা গেছে? আচ্ছা, এবার এই জিরোকে যদি মূলদ সংখ্যা বলা হয়, তাহলে বলছি জিরোকে পি বাই কিউ আকারে প্রকাশ করো। আর কি যায় কিনা? অবশ্যই যায়। তুমি দেখো, এই যে আমরা জিরোকে 0/2, 0/5, 0/-100, ইভেন 0 বাই আমি 110ও লিখতে পারি। কেন? নিচেরটা তো জিরো হচ্ছে না, সুতরাং এই হচ্ছে আমাদের অঙ্ক। বোঝা গেল? আচ্ছা, নেক্সট যদি অঙ্কের কথা বলি তাহলে কি হচ্ছে? তাহলে 2 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের এখানে অনায়াসে কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর প্রশ্নে বলেছে নিচের মূলদ সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করি। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখবো 3 নম্বর অঙ্কগুলো থেকে, যে নিচের মূলদ সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় কি করে স্থাপন করা হবে। তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সংখ্যা রেখায় স্থাপন। কোন সংখ্যাগুলোকে স্থাপন করব? এটা হচ্ছে মূলদ সংখ্যাকে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। মূলদ সংখ্যাকে এখানে কিন্তু স্থাপন করব। আচ্ছা, প্রথম প্রশ্নটার কথা যদি আমরা বলো, প্রথম প্রশ্নে কি রয়েছে ভালো করে দেখো। প্রথম প্রশ্নের ক্ষেত্রে বলছে যে 7। আচ্ছা, তার আগে আমাদেরকে বেসিক একটা আইডিয়া জানতে হবে। আইডিয়াটা কি? সেটা হচ্ছে গ্রাফে কিভাবে রিপ্রেজেন্ট করবে একটা সংখ্যাকে। সংখ্যা রেখা করে বসাবো। আচ্ছা, আমরা যদি আবার সেই কনসেপ্টটার দিকে ফিরে যাই, সেই কনসেপ্টটা কি ছিল? এই যে লক্ষ্য করো, এখানে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সমস্ত সংখ্যাগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। তো এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক যেখানে আমরা জানবো সেটা হচ্ছে এগুলোকে একটা গ্রাফে কি করে রিপ্রেজেন্ট করতে পারি, একটা লাইনের উপর কি করে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো, শুরু হচ্ছে কোথা থেকে? শূন্য থেকে শুরু হচ্ছে, প্লাসের দিকে যাচ্ছে, মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে কি, আমরা প্রথমত একটা লাইন টেনে নিব। এই লাইনের মাঝে যে অংশটা থাকবে সেটাকে আমরা কি হিসেবে ডিনোট করব? জিরো হিসেবে ডিনোট করব। আচ্ছা, আমি লাইনটাকে সোজাই টেনে দিই, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, আচ্ছা এই যে দেখো, তাহলে মাঝের যে লাইনটা আছে, তো মাঝে যে বিন্দুটা আছে সেটাকে আমরা কত হিসেবে ডিনোট করলাম? জিরো দ্বারা ডিনোট করলাম। ঠিক আছে? তাহলে এর পরে যেগুলো আছে এটা হচ্ছে 1, পরেরটা 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এইভাবে যতদূর যাওয়া যেতে পারে যাবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে এই পাশে আসবে কি? -1, -2, -3, -4, -5, এইভাবে আরো কিন্তু সংখ্যা ওদিকে বাড়তে পারে। যত ইচ্ছা তত তুমি নিতে পারো। এখন কথা হচ্ছে, যদি আমাকে শুধুমাত্র প্রথম যে প্রশ্নটা ছিল এক্সারসাইজ, মানে কোষে দেখি যেটাকে আমরা বলি, কোষে দেখি 1.1, তো 1.1 এ যে অঙ্কটা রয়েছে 3 নম্বর অঙ্কে 3-এর 1, সেখানে তোমরা দেখতে পাচ্ছ 7-এর কথা বলা হয়েছে। তাহলে এখানে 5, 6, 7, তার মানে আমরা 7 কি নির্ণয় করতে পারবো? তুমি একটু ভালো করে খেয়াল করো, এই সংখ্যাতে কিন্তু 7 বলে একটা জায়গা রয়েছে। অর্থাৎ পি বিন্দুটি হলো 7। তার মানে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ লক্ষ্য করো, যে সংখ্যাগুলো আমরা পড়েছিলাম, যে সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা একটা রেখার উপর যখন স্থাপন করব তখন সেটাকে বলবো সংখ্যা রেখা স্থাপন। আচ্ছা, এখানে সংখ্যা রেখাটা বানানটা আমি মিস্টেক করেছি, তাহলে এটা হচ্ছে সংখ্যা রেখাতে স্থাপন করলাম। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যদি দেখি যে এই সংখ্যা রেখা যদি হয় তাহলে এখন আর কি প্রশ্ন আছে? প্রশ্নের ক্ষেত্রে 2 নম্বর যে প্রশ্নটা সেটা আমরা লক্ষ্য করো। 2 নম্বর বলেছে যে -4, তাহলে -4 কোথায় আসতে হবে বলো? -4, দেখো -4, এই যে লক্ষ্য করো, এই যে এখানে, এই যে এটা হচ্ছে -4, তাহলে এটা হচ্ছে -4, তাহলে এখানে কিউ নাম দিয়ে দাও। তাহলে কিউ বিন্দুটি হলো -4। তাহলে পি বিন্দু পেয়েছি, কিউ বিন্দু পেয়েছি। এমনটা নয় যে পি কে বুঝতে হবে, তুমি চাইলে এ বিন্দু দিতে পারো অথবা বি বিন্দু দিতে পারো, তোমার ইচ্ছা সেটার উপর। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। দেখো, নেক্সট বলেছে 3/5, 3/5। এবার আমরা কি করে করবো? এটা হচ্ছে আমাদের জানার বিষয়, যে 3/5 যদি থাকে তাহলে আমরা কি করে করবো। আচ্ছা, প্রথমত এই সংখ্যা রেখা স্থাপনের ক্ষেত্রে সংখ্যা রেখা স্থাপন সংখ্যা রেখা দেখো, সংখ্যা রেখা স্থাপনের ক্ষেত্রে প্রথমত যেমন হচ্ছে 3/5 বলে যে অঙ্কটা দেওয়া আছে, এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। তো এই প্রথমত কাজ হচ্ছে 3 কে 5 দিয়ে ভাগ করা।
রাফে আমরা ভাগটা করে নিব। তাহলে রাফে ভাগটা করলে কি দেখতে পাবো, 3 দিয়ে ভাগ করো, কেন এই যে উপরে আছে তখন একে ভাগ করবো কত হইতে 5 দিয়ে, তাহলে 0.10 নিলে একটা শূন্য, ঠিক আছে। তাহলে 5 6 30, তার মানে এখানে দেখতে পাচ্ছি ভাগফল কত হয়েছে, ভাগফল হচ্ছে 0.6। তো এর থেকে বুঝতে পারছি 0.6 কোথায় আছে, 0 আর 1 এর মাঝে কোথাও আছে 0.6, তাই তো। তাহলে এখন কি করবো, আমরা জাস্ট একটা রেখা টেনে নেবো, এই রেখাটা টেনে নিলে আমাদের বুঝতে আর অসুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমি এখানে ডিনোট করলাম 0, এখানে 1, এখানে 2, আরো অনেক কিছু আছে যেটা আমরা এখানে লিখছি না। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, ভালো করে লক্ষ্য করো, শূন্য, তাহলে 0.6, তো নিচে এমন কি আছে, নিচে কি আছে, 5 আছে, তাই তো। আমি যদি প্রশ্নটা ক্যালকুলেটিভ ওয়েতে সুন্দর করে লেখার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কি হবে, এটা হচ্ছে 3/5। তাহলে নিচে কত রয়েছে, নিচে 5 রয়েছে, তাহলে 2 কে, আই মিন 0, এখানে 2 হবে না, এটা -1 হবে, এটা হচ্ছে -1, ঠিক আছে। আচ্ছা লক্ষ্য করো যে এই শূন্য, শূন্যর নিচে কত যদি আমি বসাই, শূন্যর নিচে কত বসাবো যাতে করে এই উত্তরটা হয় শূন্য, বলো। তাহলে শূন্যর নিচে নিশ্চয়ই কত বসাতে পারি আমি, শূন্যর নিচে 5 বসাতেও পারি, 1 বসাতেও পারি, 2 বসাতে পারি, যাই বসে শূন্য হবে। বাট আমরা বুঝবো যেহেতু নিচে 5 চেয়েছে, ওই যেখানে প্রশ্নটা লক্ষ্য করো যে এখানে প্রশ্নে কিন্তু 5 চেয়েছে, ওই জন্য আমাকে 5 কিন্তু লিখতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, নেক্সট যদি আমরা লক্ষ্য করি তাহলে হচ্ছে 1, তাহলে 1 এর সাথে কত থাকতে পারে নিচে, যাতে করে এখানে 5 হয়, তাহলে 5 একে 5। আচ্ছা এখানে একটু মিস্টেক হলো, কি হয়েছে দেখো, তাহলে 1 রয়েছে, তাহলে এখানে 1 হবে এমন কি করতে হবে, যেখানে নিচে 5 থাকলে 1 হবে, ভালো করে লক্ষ্য করো। এমন কি সংখ্যা আমি নিতে পারি এই উপরেরটাতে, যেখানে নিচে সবসময় 5 থাকবে এবং সেটা ভাগ করলে 1 হবে, তাহলে 5 একে কত হচ্ছে 5, তার মানে 5 কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 1, তাহলে 5 কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, তাহলে 0/5, ভালো করে লক্ষ্য করো, 0/5, 0 5/5, এইটা যদি হয়ে থাকে তাহলে আমরা পরপর কয় ভাগে ভাগ করতে পারি, পরপর 3 ভাগে ভাগ করে নেব, কেন, কারণ আমাদের একটা প্রয়োজন। তাহলে 0/5 এর পরে কি আছে, 1/5, 2/5, 3/5, 4/5। তাহলে এই যে সংখ্যাগুলো 0 আর 1, এদের মাঝে কটা সংখ্যা পেয়েছি, 1 2 3 4টে সংখ্যা, তাহলে এটাকে সমান 4টে অংশে কিন্তু আমরা ড্র করতে হবে, 1টা 2টো 3টে 4টে, বলেছিলাম 4টে, কিন্তু আলটিমেটলি আমাদের কটা হলো 4টে দাগ কিন্তু আমরা দিয়েছি, 4টে দিয়েছি, 4টে দাগ দিয়েছি, কিন্তু 4টে দাগ দিলে 5টা অটোমেটিক হয়ে যাবে। নেক্সট যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো এই যে প্রথম দাগটা হচ্ছে কি, পরে প্রথমটার জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা হবে, তাই তো। তাহলে লক্ষ্য করো প্রশ্ন বলছে 3/5, 3/5 কোনটা, 3/5 হচ্ছে এখানে, তার মানে এই যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলে থাকবো, এটাকে বলবো 3/5। তার মানে অতএব পি বিন্দুটি হলো, এটা যদি পি যদি আমরা চাই পি দিতে পারি, পি বিন্দুটি হলো, পি বিন্দুটি হলো 3/5। ব্যাস, অঙ্ক কমপ্লিট, বুঝা গেছে। এইভাবে কিন্তু আমাদেরকে সমস্ত অঙ্ক করতে হবে এবং এই অঙ্ক করার মধ্য দিয়ে এই চ্যাপ্টারটাকে অনায়াসে আমরা সহজে কমপ্লিট করতে পারবো। সুতরাং আজকে ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রিপারেশনটাকে ভালো করে নিতে থাকো, আমরা পরবর্তী ভিডিওতে আসবো এবং সেখানে ডিটেলস এর সমস্ত অঙ্কগুলো কিন্তু করে দেবো, ঠিক আছে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস, থ্যাংক ইউ।